আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কাঠমান্ডুর শান্ত সন্ধ্যায় হঠাৎ এক অপ্রত্যাশিত বিস্ফোরণ। হাজার হাজার তরুণ তরুণী যাদের হাতে বই আর পরনে স্কুল ইউনিফর্ম, তারা এক অদ্ভুত মিছিলে স্লোগান দিচ্ছে, সোশ্যাল মিডিয়া বন্ধ করো না, দুর্নীতি বন্ধ করো। এটি কোনো গতানুগতিক রাজনৈতিক মিছিল ছিল না, ছিল নেপালের ডিজিটাল যুগে একটি অপ্রত্যাশিত গণজাগরণ। এটি তথাকথিত জেনজি আন্দোলন, যারা 1995 থেকে 2010 সালের মধ্যে জন্ম নিয়েছে। টানা 2 দিনের জেনজি বিক্ষোভ আর সহিংসতার মধ্যে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাকে সেনাবাহিনীর হেলিকপ্টার সরিয়ে নিয়েছে নিরাপদ আশ্রয়ে। পার্লামেন্ট ভবন সহ সরকার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বাসভবন ও সাবেক 2জন প্রধানমন্ত্রী সারিভাবে আক্রান্ত হয়েছেন। একজনের স্ত্রীর মৃত্যু হয়েছে বিক্ষোভকারীদের আগুনে। বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জেরে ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভ থেকে এমন ঘটনায় তৈরি হয়েছে প্রশ্ন, নেপালে কি বাংলাদেশের মতো আরেক 5ই আগস্ট তৈরি হলো? জেনজির ক্ষোভের জেরে সরকার পতনের পর কি ঘটতে যাচ্ছে দেশটিতে? বাংলাদেশের মতোই অরাজক রাজনীতির জালে কি আটকে পড়তে যাচ্ছে নেপালের জনগণ? নেপালে সরকার পতনের কি প্রভাব পড়তে পারে আঞ্চলিক রাজনীতিতে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নেপালের এই গণজাগরণ একদিনে তৈরি হয়নি, এর পিছনে দুটি প্রধান কারণ কাজ করেছে। একটি ছিল তাৎক্ষণিক স্ফুলিঙ্গ এবং অন্যটি ছিল বহু বছর ধরে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ। আন্দোলনের তাৎক্ষণিক কারণ ছিল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার একটি বিতর্কিত সিদ্ধান্ত। সরকার হঠাৎ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং এক্স সহ 26টি প্রধান সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে। সরকার পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে এই প্ল্যাটফর্মগুলো দেশে যথাযথভাবে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। তবে এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। একটি উল্লেখযোগ্য বিষয় হলো, চীনা মালিকানাধীন জনপ্রিয় অ্যাপ টিকটককে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়, যা নেপালের ভূ রাজনৈতিক পছন্দের একটি স্পষ্ট ইঙ্গিত দেয় এবং সরকারের ঘোষিত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। এই বৈষম্য অনেক নেপালিকে আরো ক্ষুব্ধ করে তোলে। সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা ছিল কেবল একটি সূত্রপাত, যার নিচে চাপা ছিল এক প্রজন্মের গভীর হতাশা, রাজনৈতিক অভিজাতদের সীমাহীন দুর্নীতি এবং স্বজনপ্রীতি তরুণ নেপালিরা দীর্ঘদিন ধরে অনুভব করে আসছে। সোশ্যাল মিডিয়ায় কেপো নিট ক্যাম্পেইনে রাজনৈতিক নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রা, বিদেশ থেকে ডিগ্রি অর্জন এবং দামি গাড়ির ছবি ও ভিডিও ভাইরাল হয়। এর বিপরীতে দেখানো হয় সাধারণ নেপালি তরুণদের সংগ্রাম ও দারিদ্র্য। এই বৈপরত্য জনগণের মধ্যে ক্রোধ এবং বিশ্বাসঘাতকতার অনুভূতি আরো বাড়িয়ে তোলে। হাজার হাজার কিশোর তরুণ 8ই সেপ্টেম্বর কাঠমান্ডুর রাস্তায় নামলে শুরু হয় সহিংসতা। পুলিশের গুলিতে শিক্ষার্থী সহ 19 জন প্রাণ হারায়। এরপর আন্দোলন সরকার বিরোধী রূপ নেয়। বাধ্য হয়ে সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়, কিন্তু ততক্ষণে পরিস্থিতি আওতার বাইরে চলে যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। তার পদত্যাগই পরিণত হয় মূল দাবিতে। বিভিন্ন দল, এমনকি ওলির মন্ত্রিসভার অনেক সদস্য এই দাবির প্রতি সংহতি জানান। বিক্ষোভকারীরা 9ই সেপ্টেম্বর নেপালের পার্লামেন্ট ভবন ও একাধিক রাজনীতিকের বাড়িতে ও দলীয় কার্যালয়ে আগুন দেয়। কাঠমান্ডুর বাইরে বড় বড় শহরেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। অবশেষে দুপুরে প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেলের কাছে পদত্যাগপত্র দেন ওলি। সামরিক হেলিকপ্টারে করে তাকে সরিয়ে নেওয়া হয় কাঠমান্ডুর বাইরে। সেনাবাহিনীর সদস্যরা, মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং বিভিন্ন দলের শীর্ষ নেতাদেরও হেলিকপ্টারে করে অজ্ঞাত সেনা ঘাঁটিতে সরিয়ে নেয়। তবে এর আগেই আক্রান্ত হন কয়েকজন নেতা। একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডেলকে ধাওয়া করে মারধর করা হচ্ছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা বিক্ষোভকারীদের হামলার শিকার হন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন দেওয়ার পর পুড়ে মারা যান তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রী আরজু রানা দেউবাকে নিজ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করার পর প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানালেও সহিংসতা চলছে বিভিন্ন জায়গায়। প্রশ্ন উঠেছে, এই বিক্ষোভের শেষ কোথায়? প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর কে হাল ধরতে যাচ্ছে দেশটির? এই ঘটনার কতটা প্রভাব পড়বে আঞ্চলিক ভূ রাজনীতিতে? বাংলাদেশের মতো আরেকটি জেনজি বিপ্লব কি সংগঠিত হলো নেপালে?
দর্শক, বাংলাদেশের সঙ্গে নেপালের ঘটনা প্রবাহের কিছু কিছু মিল আমরা খুঁজে পেয়েছি। যেমন আদালতের নির্দেশের পর শুরু হয় আন্দোলন, আবার প্রধানমন্ত্রীর বাসভবন, সংসদ ভবনে চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। বাংলাদেশের সেনাপ্রধানের মতো নেপালি সেনাপ্রধানও জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। এমনকি বাংলাদেশে যেমন গত বছরের 5ই আগস্ট বিপুল সংখ্যক জঙ্গি ও আসামি জেল ভেঙে পালিয়েছিল, নেপালেও তেমনটি ঘটেছে। তবে বেশ কিছু পার্থক্য খুঁজে পাওয়া গেছে। বিশেষ করে সরকার শূন্যতার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ব্যাপক অরাজকতা চললেও এখনো বহাল আছে সরকার। প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করলেও জানিয়েছেন নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত বহাল থাকবে ওলির মন্ত্রিসভা। তারা সংবিধানের 77-3 অনুচ্ছেদের অধীনে দৈনন্দিন কাজ চালাবে। ফলে বাংলাদেশের মতো সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি নেপালে। পরবর্তী সরকার কিভাবে গঠিত হবে তা নিয়ে সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষ আলোচনা শুরু করেছে। নেপালের সরকার পতনকে বাংলাদেশের 5ই আগস্টের সঙ্গে কেউ কেউ তুলনা করলেও সেখানেও রয়েছে বড় ধরনের অমিল। বরং এবারের ঘটনাকে বলা যেতে পারে এক ধরনের প্রতিবিপ্লব। প্রায় 17 বছর আগে নেপালে এসেছিল সত্যিকারের 5ই আগস্ট। 2008 সালের 28শে মে সেই বিপ্লবে সাংবিধানিকভাবে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটিয়ে প্রজাতান্ত্রিক নেপালের ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে দেশটিতে 240 বছরের পুরনো রাজতন্ত্রের অবসান ঘটে। কাঠমান্ডু থেকে নির্বাসিত হন রাজা জ্ঞানেন্দ্র শাহ। এর প্রায় 2 বছর আগে থেকে জ্ঞানেন্দ্র ক্ষমতা অবসানের প্রক্রিয়া শুরু হয়। রাজতন্ত্রের বিরুদ্ধে সারা দেশকে সংগঠিত করতে সক্ষম হয় মাওবাদী কমিউনিস্ট পার্টি। তীব্র বিক্ষোভ দমাতে সে সময় চালানো গুলিতে নিহত হন 23 জন। এরপর 2006 সালের 21শে এপ্রিল রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর কাছে নির্বাহী ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন রাজা জ্ঞানেন্দ্র। এরপর 2008 সালের 28শে মে নতুন সংবিধান প্রণয়ন পরিষদ সংবিধান সংশোধন করে রাজতন্ত্র বিলোপ করে প্রজাতন্ত্রের ঘোষণা দেয়। নিজ প্রাসাদ থেকে বিতাড়িত করে কাঠমান্ডু থেকে 7 কিলোমিটার দূরে নাগার্জুন প্রাসাদে রাজা জ্ঞানেন্দ্রকে পাঠিয়ে দেয় সরকার। আসল রাজভবন নানহিটি প্রাসাদকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। রাজমুকুট, রাজদণ্ড সহ রাজকীয় সব সম্পদ রাষ্ট্রীয়করণ করা হয়। এভাবে প্রতীকী পতন ঘটানো হয় শাহ রাজবংশের। সেই দিক থেকে বিচার করলে নেপালে 5ই আগস্ট এসেছিল 2008 সালে। তবে সেই বিপ্লবের সুফল ভোগ করতে পারেনি দেশটির মানুষ। উল্টো বেড়েছে চরম রাজনৈতিক অস্থিরতা। মাত্র 17 বছরে 13টি সরকার এসেছে নেপালে, এগুলোর কোনোটি মেয়াদ পূরণ করতে পারেনি। এর সঙ্গে বাড়ছে দারিদ্র্য এবং অর্থনৈতিক মন্দা। যেসব দল জনগণের বিপুল সমর্থন নিয়ে রাজতন্ত্র উৎখাত করেছিল তাদের সবার জনপ্রিয়তা এখন তলানিতে। এমনকি কমিউনিস্ট দলগুলোর নেতাদের বিরুদ্ধে উঠছে চরম দুর্নীতির অভিযোগ। সবশেষ ক্ষমতা হারানোর কেপি শর্মা ওলি গত বছরই প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তিনি কমিউনিস্ট পার্টি অফ নেপালের নেতা। রাজতন্ত্র উৎখাতের আনন্দ কয়েক বছরের মধ্যেই মিলিয়ে গেছে। নেপালে মাত্র 2 দশক আগে দেশটির তরুণদের বড় অংশ রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হলেও এখনকার জেনজিদের একটি অংশ ক্ষমতাচ্যুত রাজাকে ফিরিয়ে আনার পক্ষে। নেপালিদের একটি বড় অংশ মনে করছে রাজাকে হটিয়ে ক্ষমতায় আসা সরকার প্রধানেরা আগের চেয়েও বেশি দুর্নীতিবাজ। বিশ্বব্যাংকের হিসেবে 2024 সালে নেপালে 15 থেকে 24 বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল 20.8%। চাকরির খোঁজে বহু তরুণ বিদেশে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে। দেশের মোট জিডিপির প্রায় 1/3 আসছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। তবে সেই অর্থের বেশিরভাগ রাষ্ট্র নেতাদের বিলাসিতার পেছনে ব্যয় হচ্ছে বলেও তরুণদের অভিযোগ। এবারের আন্দোলনে ক্ষোভের কেন্দ্রে ছিল নেপোক্রিস নামে পরিচিত একটি শ্রেণী। এই গোষ্ঠীর স্বজন প্রীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে বিলাসী জীবনযাপন করছে বলে অভিযোগ করছে সাধারণ জেনজিরা। আর তাদের প্রচন্ড ক্ষোভের বিস্ফোরণ ঘটে সোশ্যাল মিডিয়ার উপর সরকার আকস্মিক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে। তরুণদের অভিযোগ, দুর্নীতিবাজ সরকার সমালোচনাকে চাপা দিতে এই নিষেধাজ্ঞা দিয়েছে। দর্শক, রাজতন্ত্রের অবসানের পর সাম্প্রতিক কয়েক বছরে আবার জনপ্রিয় হতে শুরু করেছে নেপালের শেষ রাজা জ্ঞানেন্দ্র। গত মার্চে তিনি কাঠমান্ডুতে এলে হাজার হাজার মানুষ বিমানবন্দরে বরণ করে নেয় তাকে। বিশাল শোভাযাত্রা সে সময় আলোড়ন তুলেছিল রাজধানীতে। প্রধানমন্ত্রী ওলির পতনের মাত্র 2 দিন আগেও কাঠমান্ডু এসে জেনজিদের ভালোবাসায় সিক্ত হন সাবেক রাজা জ্ঞানেন্দ্র।
সরকার বিরোধী আন্দোলনের মধ্যে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও শোনা গেছে। সবচেয়ে বিস্ময়কর হলো প্রধানমন্ত্রী ওলির পতনের পর কেবল তার বাসভবন জ্বালিয়ে দেওয়া হয়নি, সাবেক আরো কয়েকজন প্রধানমন্ত্রীও আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আগুনে পুড়ে মারা গেছেন সাবেক এক প্রধানমন্ত্রীর স্ত্রী। তবে ১.৫ দশকের কিছু আগে ক্ষমতাচ্যুত রাজা স্বীকৃতি পাচ্ছেন আন্দোলনকারীদের মৃত্যু হিসেবে। এ কারণেই নেপালের ঘটনাটি বিপ্লব নাকি প্রতি বিপ্লব সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আবার সাম্প্রতিক ঘটনায় নেপালের দুই প্রতিবেশী ভারত ও চীন কে বেশি লাভবান সেই হিসাব নিকাশও চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ছিলেন চীন ঘেঁষা, ফলে তার পতন ভারতের প্রভাব বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে সাবেক রাজা জ্ঞানেন্দ্র পরিচিত ভারতের মিত্র হিসেবে, এদিক থেকেও কিছুটা স্বস্তি পেতে পারে দিল্লি। তবে আমেরিকার প্রভাব নিয়েও অনেক ধরনের আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে নেপালে ক্ষমতার পালাবদলের পেছনে ওয়াশিংটনের ভূমিকা কতটুকু, বিশেষ করে এই আন্দোলনের সক্রিয় সমর্থন জানানো কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে আমেরিকার। টাইম ম্যাগাজিন 2023 সালে তাকে টপ 100 ইমার্জিং লিডার্স এর তালিকায় স্থান দেয়। দ্য নিউ ইয়র্ক টাইমসও দেখা গেছে তাকে নিয়ে বহু প্রশংসা। পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং শৌখিন র্যাপার বালেন্দ্র শাহ 2022 সালে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে কাঠমান্ডুর মেয়র হন। এরপর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে রাতারাতি তরুণদের কাছে তিনি তারকা বনে যান। 33 বছর বয়সী কাঠমান্ডুর মেয়রকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর চেয়ারে দেখছেন অনেকে। 2023 সালে তিনি ভারতীয় সিনেমার বিরোধিতা করে সাধারণ নেপালিদের মনোযোগ কাড়েন। তবে তার উচ্চশিক্ষা গ্রহণের জায়গাটি আবার ভারত। কর্ণাটকের বিশ্বস্তরীয় টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বালেন্দ্র। সেই সূত্রে তার রয়েছে দিল্লি ঘনিষ্ঠতা। সব মিলিয়ে এই মুহূর্তে নেপালের রাজনীতিকে বহুপাক্ষিক আন্তর্জাতিক শক্তির সংযোগ বেশ দৃশ্যমান। এর মধ্যে ভারতকে এগিয়ে রাখতে চান অনেক বিশ্লেষক। দর্শক, নেপালের ঘটনা প্রবাহে বহু ধরনের রাজনৈতিক তাৎপর্য আমরা লক্ষ্য করেছি। তবে এটি বিপ্লব নাকি প্রতি বিপ্লব সেই প্রশ্নটি থেকেই যাচ্ছে। আবার যে চরিত্রই থাকুক না কেন, নেপালের ঘটনা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান এবং অতীতের সবার জন্যই শিক্ষার অনেক কিছু রয়েছে কাঠমান্ডু থেকে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং এ মুখোমুখি বসছেন ভারত এবং বাংলাদেশের প্রতিনিধিরা। এই মিটিং এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটা ডিপেন্ডেন্ট, কারণ এই মিটিং হচ্ছে জয়েন্ট রিভার কমিশনের। সরাসরি ভারতের কাছে একগুচ্ছ দাবি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে এবং রীতিমতো ভারতের পায়ে পড়ে গেছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের প্রতিনিধিরা, কারণ তারা জানেন ভারত যদি এই মুহূর্তে গঙ্গা চুক্তিকে নতুন করে রিনিউ না করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বড় সড় প্রশ্নচিহ্নের মুখে কিন্তু পড়ে যাবে। প্রশ্ন হলো, ভারত যেভাবে পাকিস্তানকে ট্রিট করেছে বর্তমান সময়ে, মানে সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছে, ঠিক একই কায়দায় গঙ্গা চুক্তিকেও কি স্থগিত রাখার পথে এগোবে ভারত? আজকে এই মিটিং দিল্লিতে হবে এবং তার আগে সব থেকে বড় চমকটা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এসছে, যেখানে তারা ভারতকে, স্পেশালি বাংলাকে 1200 মেট্রিক টন ইলিশ দিচ্ছে। আগের বছর 8ই সেপ্টেম্বর 2024 এবং আজকে 8ই সেপ্টেম্বর 2025, এই এক বছরের সময়টা যদি আপনারা অ্যানালাইসিস করেন দেখবেন বাংলাদেশের ভার্সনটা কিন্তু 180 ডিগ্রি বদলে গেল। আজকের দিনে দাঁড়িয়ে আগের বছর তারা বলেছিল আমরা ভারতকে কোনোভাবে ইলিশ মাছ দেব না, কারণ আমাদের বাংলাদেশে ইলিশের চাহিদা অত্যন্ত বেশি। বাংলাদেশিরা ইলিশের দাম বেড়ে যাওয়ার জন্য কোনোভাবে ইলিশ কিনতে পারছেন না। শেখ হাসিনা বছরের পর বছর ইলিশ ভারতকে দিয়েছেন, ফলে বাংলাদেশিরা ডিপ্রাইভড হয়েছেন। আর আজকে সেই মোহাম্মদ ইউনূস সরকার ভারতকে 1200 মেট্রিক টন ইলিশ পাঠালেন, যা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং এই পুরো বিষয়টি ঠিক কখন করলো বাংলাদেশের সরকার? যখন তাদের একটি প্রতিনিধি দল দিল্লিতে এসছেন জয়েন্ট রিভার কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে কি কি দাবি তোলা হবে বাংলাদেশের পক্ষ থেকে সে বিষয়ে চর্চা আজকের এই ভিডিওতে করব। প্রথমত, এই জয়েন্ট রিভার কমিশন কিন্তু তৈরি হয় 1972 সালে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সকল নদী আছে সেই নদীর জলবন্টনকে কেন্দ্র করে যে চুক্তিগুলো আছে, তাদের এই কমিশনের কাজই হলো সেই চুক্তিগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করা এবং সেই চুক্তিগুলো যেন রিনিউ করা যায় তার তদারকি করা। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে সব থেকে চর্চিত চুক্তি কি? গঙ্গা জল চুক্তি, যা 1996 সালে রিনিউ হয় এবং এই বছর 1996 সাল থেকে 30 বছর পর 2026-এ এসে এই চুক্তির মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবার বাংলাদেশ সরকার ভয় পাচ্ছে যদি ভারত কোনোভাবে এই চুক্তিকে রিনিউ না করে তাহলে বাংলাদেশের জল সংকট চরম জায়গায় পৌঁছে যাবে। মানে সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর পাকিস্তানের যে অবস্থা হয়েছে এর থেকে কম করে 5 গুণ
খারাপ অবস্থা বাংলাদেশের হবে, কারণ গঙ্গা নদীর জলের উপরে বাংলাদেশের কৃষিকাজের প্রায় 70 থেকে 80% ডিপেন্ড করে আছে। 1996 সালে যে গঙ্গা চুক্তি হয়েছিল সেই চুক্তিতে কি কি পয়েন্ট ছিল এবং এবার সেই পয়েন্টগুলো কি কিভাবে রিনিউ হতে পারে বা রিভাইভ হতে পারে। দেখুন, সেই সময় চুক্তিতে ছিল যদি গরমকাল হয়, মানে জানুয়ারি থেকে মে মাস, এই যে শুষ্ক মরশুম, এখানে গঙ্গা নদীতে যদি 70,000 কিউসেক জল ধরা যায় তাহলে ভারত এবং বাংলাদেশ সমবন্টনে জল পাবে। অর্থাৎ 35,000 কিউসেক জল পাবে ভারত, 35,000 কিউসেক জল পাবে বাংলাদেশ। পয়েন্ট নাম্বার 2 তে এখানে লেখা ছিল যদি জলের পরিমাণ 70 থেকে 75,000 কিউসেক হয়, মানে 70,000 কিউসেক হলে ভারত 50%, বাংলাদেশ 50%, কিন্তু 70-এর বেশি কিন্তু 75-এর কম, অর্থাৎ 75,000 কিউসেক অব্দি জল যদি এই গঙ্গা নদী দিয়ে প্রবাহিত হয় তাহলে কিন্তু বাংলাদেশ 35,000 কিউসেক জল পাবে এবং বাকি জলটি পাবে ভারত। পয়েন্ট নাম্বার 3 তে এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যেখানে বলা হয়েছিল যদি গঙ্গা নদী থেকে 75,000 কিউসেকের বেশি জল প্রবাহিত হয় তাহলে ভারত কিন্তু চুক্তি অনুযায়ী 40,000 কিউসেক জল পাবে এবং বাকি জলটি পাবে বাংলাদেশ। এবং এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে ফারাক্কা ব্যারেজ তৈরি হয় এবং ফারাক্কা ব্যারেজকে কেন্দ্র করে এই গঙ্গা চুক্তি নতুন করে রিভাইভ হয় এবং পরবর্তীকালে এই চুক্তি কিন্তু স্মুথলি চলছিল। সমস্যাটা হয়ে যায় মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার ভারত বিদ্বেষী মন্তব্য শুধু নয়, তারা এমন কিছু স্টেপ নেয় যা সরাসরি ভারতের সার্বভৌমত্ব শান্তির বিপক্ষে গেছে। ডক্টর জয়শঙ্কর কিছুদিন আগে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি সরাসরি বলেছিলেন যদি ভারতের বিপক্ষে তুমি যাও তাহলে রেডি থাকো, এর মূল্য চোকাতে হবে। জয়শঙ্করের স্টেটমেন্ট পরিষ্কার ছিল সে সময় যে অপারেশন সিন্দুর পর্বে যেভাবে পাকিস্তানকে সহায়তা করেছে বাংলাদেশ, এর পাল্টা কিন্তু ভারত দেবে যেভাবে তুরস্ক কিংবা আজারবাইজানকে দিয়েছে। ফলে ডক্টর জয়শঙ্কর সেবার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কোনো না কোনোভাবে এর কস্ট বাংলাদেশকেও কিন্তু দিতে হবে, কারণ ভারতের পিছনে ছুরি মারার জন্য ভারতের যদি কোনো ক্ষতি নাও হয় তা সত্ত্বেও সম্পর্কের মূল্যায়নে ভারত কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্ব ফিউচারে দীর্ঘায়িত করবে না, তা ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। আর এখান থেকেই নতুন প্রশ্ন ওঠে যে এই অবস্থায় গঙ্গা চুক্তিকে স্থগিত করে কি বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের কফিনে শেষ পেরেকটি ভারত পুঁতবে? এতটা অ্যাগ্রেসিভ কি ভারত সরকার হতে পারবে, নাকি নতুন করে এই চুক্তিকে মডিফাই করার সময় একগুচ্ছ স্ট্রিক্ট রুল চাপিয়ে দেবে বাংলাদেশের উপর, যা আখেরে এই চুক্তিকে স্থগিত করার মতোই? এই রিপোর্ট বলছে ভারতের কাছে বাংলাদেশ আরো কিছু দাবি কালকে জানাবে। সেখানে ইম্পর্টেন্ট কি কি? সেখানে ইম্পর্টেন্ট হলো গঙ্গা নদী ছাড়াও আরো যে 14টা নদী আছে, যেমন ধারলা, দুধকুমার, খোয়াই এবং এই সকল যে নদীগুলো আছে তাদের জলবন্টন নিয়েও ভারত এবং বাংলাদেশের মধ্যে যেন বর্তমানে সমঝোতা হয়, সেই দাবি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে। পয়েন্ট নাম্বার 2, তারা বলবে ফ্লাড ফোরকাস্টিং কোঅপারেশন একসঙ্গে করা উচিত, অর্থাৎ যখন বন্যা হবে ভারত যেন বাংলাদেশের সঙ্গে তথ্য শেয়ার করে। মানে বুঝতেই পারছেন বাংলাদেশের অবস্থাটা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে তাদের দেশ বাঁচাতে শেষ অবধি ভারতের কাছেই কিন্তু আসতে হলো এবং ভারতেরই শরণাপন্ন হতে হলো। এবং পরিষ্কার আভাস তারা কোনো না কোনোভাবে এই গঙ্গা চুক্তির জটটাকে কাটাতে চাইছে এবং কাটাতে চাইছে বলেই 1200 মেট্রিক টন ইলিশ ভারতে তারা পাঠাচ্ছে এবং কিছুটা হঠাৎ করেই। কোথায় গেল বড় বড় কথা? আজকের দিনে তো প্রশ্ন উঠবেই। পাশাপাশি কালকে এই মিটিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে জয়েন্ট ফ্লাড মনিটরিং এর কথা বলা হবে, অর্থাৎ বন্যার পর যখন খরা হবে, ড্রট বা ফ্লাড, খরা বা বন্যা দুটো সময় যেন ভারত এবং বাংলাদেশ একত্রে কাজ করে, সেই রকম একটা আবেদন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে। এবং পরবর্তীকালে তারা ড্রেজিং অর্থাৎ নদীর নিচে যে পলি আছে সেই পলি পরিষ্কার এবং রিপেয়ার করার জন্য ভারত যেন বাংলাদেশকে সহায়তা করে এবং বাংলাদেশকে যেন তথ্য আদান প্রদান করে, এই দাবিও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে। তা কিন্তু এক কথায় পরিষ্কার। অর্থাৎ সাম্প্রতিক সময় সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটি বৈঠক, যে বৈঠকের উপর বাংলাদেশের ভবিষ্যৎ 100% নির্ভর করবে। কারণ এই গঙ্গা নদীর উপর শুধুমাত্র বাংলাদেশের কৃষিকাজ ডিপেন্ড করে আছে তা নয়, বাংলাদেশের অর্থনৈতিক স্টেবিলিটিও কিন্তু এই গঙ্গা চুক্তির উপর ডিপেন্ড করে আছে। ফলে সব মিলিয়ে অত্যন্ত হাই ভোল্টেজ মিটিং। অনেক আপডেট আসবে, আমি আপনাদের সামনে আপডেট নিঃসন্দেহে টেনে আনবো বা দেখাবো। আরো ইম্পর্টেন্ট একটা বিষয়, আজকে ইলিশ মাছকে কেন্দ্র করে বাংলাদেশের হাই কমিশনারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আজকে এই ইলিশ পাঠানোয় ভারত এবং বাংলাদেশের বন্ধুত্ব আরো মজবুত হলো। হঠাৎ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্ব নিয়ে কথা বলা হচ্ছে। যে বাংলাদেশ সরকার সাউথ এশিয়ান ব্লক তৈরি করতে গেছিল চীন, পাকিস্তান, তুরস্ককে সঙ্গে নিয়ে,
যে বাংলাদেশ সরকার ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করার জন্য তুরস্ক থেকে অস্ত্র নিয়ে আসছে, দিনের পর দিন হিন্দুদের উপর নির্যাতন করছে ভারতের বিপক্ষে লড়াই করার জন্য, সেই বাংলাদেশ সরকারের হাই কমিশনার আজকে ইলিশ মাছ পাঠিয়ে বন্ধুত্বের বার্তা দিচ্ছে, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং পরিষ্কার বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার ফ্যাসাদে পড়েছেন। এবং এই জট যদি না ছাড়ে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ মোহাম্মদ ইউনূস সরকারকেও কোনোভাবে ক্ষমা করবে না এবং ক্ষমা করার জায়গাতেও নেই। বিভিন্ন রিপোর্ট বলছে ভারত যদি এই চুক্তি করেও তাহলে 30 বছরের মেয়াদের এই চুক্তি হবে না, একাধিক স্ট্রিক্ট পলিসি নতুন করে ইমপ্লিমেন্ট করতে পারে ভারত, এবং ম্যাক্সিমাম 10 থেকে 15 বছরের একটা চুক্তি নবীকরণ করলেও করতে পারে ভারত। এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, দেখুন শেখ হাসিনা যখন ছিল 3000 থেকে 5000 মেট্রিক টন ইলিশ কিন্তু গিফট করতো শেখ হাসিনা সরকার বাংলাকে। ফলে সেখান থেকে মোহাম্মদ ইউনূসের অবস্থান তো পরিষ্কার, এবং সেই অবস্থানটাকে বুঝেই ভারত এমন কিছু নতুন শর্ত চাপাতে চলেছে যা কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছেও চূড়ান্ত অস্বস্তিকর এবং সরকারকে কিন্তু বড়সড় ধাক্কা দেবে, তা কিন্তু এক কথায় নিশ্চিত। তবে দিনভর এ বিষয়ে চর্চা হবে, আলোচনা হবে, বৈঠকে কি হলো আমি নিঃসন্দেহে আপডেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন ভারতের কি করা উচিত, গঙ্গা চুক্তি কি রিনিউ করা উচিত, নাকি পাকিস্তানের সিন্ধু জল চুক্তির মতোই ইনস্ট্যান্ট গঙ্গা রিভার ট্রিটিকে স্থগিত করা উচিত ভারতের।